আইস এজেন্ডা খুঁজছে সর্বপ্রথমে নাম্বার 1 টার্গেট হচ্ছে যারা টোটালি আনডকুমেন্টেড, কোনো প্রকার কাগজপত্র নাই এবং কোনো কোথাও কাগজপত্র ফাইল করে নাই। ইউএস সিটিজেন, ন্যাশনালাইজড সিটিজেন হইলে যে আপনি বেঁচে গেছেন এমন না। যদিও ন্যাশনালাইজড সিটিজেন হওয়ার পরে সিটিজেনকে আবার ডিন্যাশনালাইজড করা অর্থাৎ সিটিজেনশিপ বহিষ্কার করা অত সহজ না, বা দ্যার ইজ সাম লুপ হোল রয়েছে। যেমন যদি গ্রিন কার্ড ভুল পথে, অবৈধ পথে পেয়ে থাকেন, সেই গ্রিন কার্ডের পরবর্তী সিটিজেন পেয়ে থাকেন, উই হ্যাভ এ প্রবলেম। আপনি বিবাহিত ছিলেন কিন্তু আসছেন এখানে অবিবাহিত হিসাবে, এখানে আসার পর সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করার সময় বলছেন যে দেশে আমার 2টা ছেলে আছে। তো দ্যাট ট্রিগার দ্যাট আপনি আসলে ভুল পথে এখানে আসছেন। সো এই ধরনের কেস প্রচুর কেস আছে, হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ কেস এই ধরনের আছে। গ্রিন কার্ডধারী কিংবা যদি নাগরিকও হয়, এমনকি জন্মসূত্রেও যদি নাগরিক হয়, তারাও আসলে নানাবিধ চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন বর্তমান যে প্রেক্ষাপট রয়েছে। আপনি কি একটু ব্যাখ্যা করবেন কিনা? সো থ্যাংক ইউ আপনার চমৎকার উপস্থাপনের জন্য। আজকে আমরা আলোচনা করছি চ্যালেঞ্জ, যে সমস্ত চ্যালেঞ্জ আমাদের সিটিজেনরা, আমাদের গ্রিন কার্ডধারীরা এবং আমাদের কাগজপত্রহীন বা কাগজপত্রহীন পাওয়ার পথে বা স্টুডেন্টরা ফেস করছে, সেই সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমি করতে চাই। কারণ এই যে আইস এজেন্ডা খুঁজছে সর্বপ্রথমে নাম্বার 1 টার্গেট হচ্ছে যারা টোটালি আনডকুমেন্টেড, কোনো প্রকার কাগজপত্র নাই এবং কোনো কোথাও কাগজপত্র ফাইল করে নাই। নাম্বার 2 হচ্ছে যারা ডিপোর্টেড এলিয়েন, যাদের অন্য কোনো আইনগত প্রক্রিয়া সম্মুখীন হওয়ার সম্ভাবনা নাই, ফাইনাল অর্ডার হয়েছে তারা। এই দুই ভাগে। এবং তৃতীয় শ্রেণী হচ্ছে যারা ক্রাইম করেছে। ক্রাইম যেমন যারা গ্রিন কার্ড ছিল না বা ছিল হাফ হয়েছিল বা ইলিগাল ইমিগ্রেন্ট ছিল, ওই সময় কোনো ইমিগ্রেন্ট হয়েও কোনো একজন সিটিজেনকে মারেছে, হত্যা করেছে বা থ্রেট দিয়েছে, এই সমস্ত লোকদেরকে ঘায়েল করার জন্য, বিচারের আওতায় আনার জন্য, ডিপোর্ট করার জন্য ট্রাম্প প্রশাসন যে ব্যবস্থা এবং যে আইন প্রণয়ন করে নিয়েছে সেটা হচ্ছে র্যাক অ্যান্ড রাইলি অ্যাক্ট। র্যাক অ্যান্ড রাইলি অ্যাক্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আইন, এবং এই আইনের আওতায় অভিবাসী মাত্রই সেখানে আটকে যেতে পারে। যেমন বিষয়টা ছিল এরকম, হোয়াং নামক এক ভদ্রলোক বলবো না, এক অভিবাসী, সেখানে আসছে নিউ ইয়র্ক সিটিতে তিনবার 3টা ক্রাইম করার পরেও তাকে বিচারের সম্মুখীন করা হয় না, তাকে ডিপোর্ট করা হয় নাই। চতুর্থবার সে জর্জিয়াতে একটা মেডিকেল স্টুডেন্টকে জগিং করার সময় তাকে হত্যা করেছে। এই হত্যা আমার মতে, আমার জরিপে এই হত্যাই ছিল ট্রাম্পের উত্থানের ওয়ান অফ দ্য রিজন। প্রেসিডেন্ট ট্রাম্প বিভিন্ন বক্তব্যে বিভিন্ন জায়গায় মানুষকে খেপিয়ে তুলেছে এই বলে যে দেখে বহির্বিশ্ব থেকে মানুষ এসে আমাদের সিটিজেনকে শুধু মারে নাই, রেপ করেছে, হত্যা করেছে। যে হত্যাকারী, সে হত্যা করে তিনবার বিভিন্ন ছোটখাটো অপরাধে অভিযুক্ত হয়েও নিউ ইয়র্ক সিটি, প্রগ্রেসিভ সিটি যারা, তারা তাকে কোনো রিয়েল বিচার করে নাই, তাকে ফেডারেল গভর্নমেন্টের কাছে সুবাদ্য করে নাই, এবং জো বাইডেন প্রশাসন তাকে এখান থেকে এক্সপেল বা ডিপোর্টেশন করে নাই। এই জন্য সে চান্স পেয়েছে আমাদের সিটিজেনকে হত্যা করার জন্য। এবং এই ধরনের লোক হাজার হাজার লোক আছে ট্রাম্পের বাসায়, লক্ষ লক্ষ লোক আছে তাদের বাসায়। ভেনেজুয়েলা কথা বেশিরভাগ উনি বলেন, ইউরোপিয়ান কান্ট্রি থেকে তারা এখানে আসে শুধু লুটতরাজ করে নাই, তারা ট্রেনে উঠে আমাদের প্যাসেঞ্জারকে মারধর করেছে, তারা বিভিন্ন শপিং সেন্টারে গিয়ে লুটতরাজ করেছে, তারা মানুষকে মারধর করেছে। এই যে একটা বক্তব্যের সুযোগ তারা পেয়েছে, এই সুযোগটা কিন্তু আমাদের ডেমোক্রেটিক পার্টির ফেল লিডারশিপে এই সুযোগগুলো করে দিয়েছিল। যেমন বর্ডার খুলে দেওয়া হয়েছিল, নিউ ইয়র্ক সিটিতে এসে তারা 5 স্টার হোটেলে থেকেছে, গরিব নিরীহ দরিদ্র মানুষ যারা শ্রমজীবী কর্মজীবী বাড়িঘরের মালিক। নিউ ইয়র্ক সিটির আয়ের নাম্বার 1 উৎস হচ্ছে ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স। প্রত্যেকটা বাড়ির মালিক সর্বনিম্ন $7,000 এবং সর্বোচ্চ $50,000 ইয়ারলি ট্যাক্স পে করে। এই ট্যাক্স যদি কনসিকিউটিভলি 3/4 পে না করে বাই লাটে উঠে বা বাই ফরক্লোজ হয়ে যায়। এই ধরনের কষ্ট দুঃখী মানুষ, রিটায়ার্ডি গ্র্যান্ডমা, সে তার অতি কষ্টের পয়সা দিয়ে সে একটা প্রাইভেট বাড়িতে থাকে, সে বাই ট্যাক্সের টাকা আপনারা নট বিলিয়নস অফ ডলার পে করা হয়েছে। অবৈধ অভিবাসী, অবৈধ অনুপ্রবেশকারী আসছে এবং তারা 5 স্টার হোটেলে থেকেছে এবং রাত্রিবেলা নিউ ইয়র্ক শহরে লুটতরাজ করেছে। এই ধরনের প্রচুর ভিডিও, প্রচুর তালিকা, প্রচুর এই তথ্য
রিপাবলিকান পার্টি এবং ট্রাম্পের নির্বাচনের কাজে লাগিয়ে তারা ডেমোক্রেটিক পার্টিকে ঘায়েল করেছে। সো সেজন্য তারা ভেরি ফেরোসিয়াস এবং তাদের এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা প্রচুর সুযোগ পেয়েছে। বিকজ মেজর আমেরিকান সাববার্ব সিটিগুলোতে, অন্যান্য রিমোট স্টেটগুলোতে, নিউ ইয়র্ক সিটি সহ কয়েকটা প্রগ্রেসিভ স্টেট ছাড়া ওই সমস্ত স্টেটে প্রচুর তল্লাশি অভিযান চালাচ্ছে। এখন গ্রিন কার্ড দ্বারা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি বলি। অনেকে গ্রিন কার্ড পাওয়ার আগে ম্যাটেরিয়াল মিসরিপ্রেজেন্টেশন অর্থাৎ ভুল তথ্য দিয়ে গ্রিন কার্ড পেয়েছে। অর্থাৎ এক নামে তার অ্যাসাইলাম ছিল, ওই কেস চলাকালীন বা ওই কেস বন্ধ না করে অন্য কোনো নাম দিয়ে গ্রিন কার্ড পেয়েছে এবং সেই গ্রিন কার্ড দ্বারা আবার সিটিজেন হয়েছে। সুতরাং একটা কথা আছে, ইউ ক্যান নট এনজয় দ্য ফ্রুট অফ দি পয়জনিয়াস ট্রি, অর্থাৎ যে গ্রিন কার্ডে আপনি অবৈধ পথে নিয়েছেন সেই গ্রিন কার্ড পরে ন্যাচারালাইজড হয়েছেন, সুতরাং এভরিথিং উইল বি ব্যান। এবং এখন না, শুধু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, এখন থেকে আরো 15 বছর আগে কানাডা থেকে প্রবেশের পথে এক সিটিজেন, ইউএস সিটিজেন, বাংলাদেশি আমেরিকান একজন হাই প্রফেশনাল ডক্টর, উনি আসার সময় ওনাকে ডিটেইন করা হয়েছিল। বলছিল যে তোমার নামে অন্য একটা কেস ছিল, তুমি অন্য একটা বিয়ে করেছিল, ওই বিয়ের কেস হয় না, পরবর্তী তুমি ডিবি পেয়েছো, দেয়ারফর ওনাকে বিচারের সম্মুখীন করা হয়েছিল। টু মেক দ্য লং স্টোরি শর্ট, কারণ ইউএস সিটিজেন ন্যাচারালাইজড সিটিজেন হইলে যে আপনি বেঁচে গেছেন এমন না, যদিও ন্যাচারালাইজড সিটিজেন হওয়ার পরে সিটিজেনকে আবার ডিন্যাচারালাইজড করা অর্থাৎ সিটিজেনশিপ বহিষ্কার করা অত সহজ না, বা দ্যার ইজ সাম লুপ হোল রয়েছে। যেমন যদি গ্রিন কার্ড ভুল পথে অবৈধ পথে পেয়ে থাকেন, সেই গ্রিন কার্ডের পরবর্তী সিটিজেন পেয়ে থাকেন, উই হ্যাভ এ প্রবলেম। এবং আসার পথে পোর্ট অফ এন্ট্রিতে এখন না, শুধু এখন থেকে আরো কয়েক বছর আগেও বেশ দিন, ইভেন কি জো বাইডেনের প্রশাসনের সময়ও এয়ারপোর্টে অনেককে গ্রিন কার্ড দাঁড়িয়েও ডিটেইন করা হইতো, কারণ যখনই ওনার কার্ড সুইপ করা হইতো ওনার এলিয়েন রেজিস্ট্রেশনে দেখা যেত সেম ব্যক্তির ফিঙ্গারপ্রিন্টিং ছিল অন্য এক কেসে, তখন তাকে এনটিএ দিয়া নোটিশ টু অ্যাপিয়ার দিয়া কোর্টে পাঠানো হইতো। তবে সেখানে অনেক রিমেডি ছিল তখন, সেটা অন্য বিষয়। আজকের আলোচনার বিষয় হচ্ছে গ্রিন কার্ডধারীরা নিরাপদ নয়, সেই গ্রিন কার্ডধারীরা যাদের গ্রিন কার্ড বৈধ পথে বা ম্যাটেরিয়াল মিসরিপ্রেজেন্টেশন অর্থাৎ ভুল তথ্য দিয়া অথবা তথ্য গোপন রেখে পেয়েছেন। যেমন আপনি বিবাহিত ছিলেন কিন্তু আসছেন এখানে অবিবাহিত হিসাবে, এখানে আসার পর সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করার সময় বলছেন যে দেশে আমার 2টা ছেলে আছে, তো দ্যাট ট্রিগার দ্যাট আপনি আসলে ভুল পথে এখানে আসছেন। সো এই ধরনের কেস প্রচুর কেস আছে, হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ কেস এই ধরনের আছে। দে আর ইন ট্রাবল, নট দি পাবলিক যারা বিয়ে করে গ্রিন কার্ড পেয়েছেন, অ্যাসাইলাম করে গ্রিন কার্ড পেয়েছেন, আপনার একটা পেপার ওয়ার্কগুলো ঠিক আছে, তাহলে আপনার কোনো চিন্তা করার কারণও নাই। এই চিন্তা তারা অ্যাডমিনিস্ট্রেশন লুকিং ফর টু এক্সপেল দি পিপল। এবং শুধু আরো দুর্ভাগ্যজনক হচ্ছে সাংবিধানিক রীতিনীতিকে তোয়াক্কা না করে তারা থার্ড কান্ট্রিতে মানুষকে ডিটেইন করে রাখছে। যেমন এটার কারণ হচ্ছে একটা লোককে যদি এখানে ডিটেইন করা হয়, এখানকার জেলখানে রাখা হয়, সেটা যে ভেরি এক্সপেন্সিভ, ধরে নেন $600 পার ডে। আবার সেই ডিটেইনিকে যদি গুয়াতেমালা কারাগারে রাখা হয়, সেখানে হয়তো আসবে পার ডে $100। ট্রাম্প প্রশাসনের দাবি হচ্ছে একজন অবৈধ অভিবাসীকে শাস্তি দেওয়ার জন্য আমি আবার টাকা খরচ করবো কেন, লেট হিম বি দেয়ার where detention center is cheaper than United States. So there are so much খড়গ আমাদের উপর আসছে। এছাড়া দেখেন বোর্ড অফ এডুকেশন সহ সরকারের বিভিন্ন পর্যায়ে যেখানে আনএসেনশিয়াল এবং ওভার স্ট্যাফ এবং অনেক লোক আছে, এটা আমরা বাংলা ভাষায় কথাবার্তা বলি, একে নষ্ট করে সবই দুঃখ পায়, বালকে আগুন দিয়ে ঘর জ্বালা যায়। কেন বলছি এই কথাটা, কিছু কিছু কর্মচারী আছে তারা আউটে ফিল্ড ওয়ার্কের কথা বলি, অফিস করছেন না, ঘর থেকে কাজ করার অজুহাতে সপ্তাহে 2 দিনও কাজে যাচ্ছেন না। এআই টুল বিভিন্ন, তারা এরা বিজনেসম্যান, এখন মনে রাখতে হবে এখনকার প্রশাসন বিজনেসম্যান, দে নো হাউ দি এমপ্লয়ার রিলেশনশিপ এক্সিস্ট, কিভাবে এমপ্লয়িরা কাজে ফাঁকি দেয়, হয়তো সবাই কাজ দিচ্ছেন, দেয়ার আর সো মাচ গুড পিপল। ওই যে একে নষ্ট করলো ওইটাকে প্রতিকার করতে গিয়ে তারা চান্স পেয়েছে, ভালো ভালো কর্মচারী তারাও ভোগ করতে হয়েছে। সুতরাং whole system is running differently. We have to be very, very careful. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।